মিস্টার ঘোষ, আজ রাত্রেও আমার ঘুম হবে না দেখছি। এখন রাত্রে ভেরনল না খেলে আমার ঘুম হয় না। কথাগুলি শুনে কোনো অজানা ভয়ে চমকে উঠল। এ যেন ডাক্তার সরকারের কণ্ঠস্বর নয়। দেখুন তো, ওইখানে একটা শিশি আছে। হ্যাঁ হ্যাঁ, ওই হলদে শিশিটা। আমি আর উঠতে পারছি না, পায়ে কেমন ব্যথা হয়েছে। কয়েকটা ট্যাবলেট শিশি থেকে এই কেলাসে রাখুন। ভীত স্বরে জিজ্ঞাসা করলুম, কটা? কটা? ওই 5-6টা। ওতে কিছু হবে না আমার। ওর কমে ঘুম হয় না। আপনি হয়তো 6টা খেলে। ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন কয়েকটি বিখ্যাত অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্পের সম্ভার। আজকের গল্প মনীন্দ্রলাল বসু রচিত ভেরনল। প্রযোজনা অরেঞ্জ পাবলিশার্স। উত্তর ভারতের নানা স্থানে ঘুরতে ঘুরতে নৈনিতালে এসেছি। নভেম্বরের শেষে নৈনিতাল প্রায় জনহীন। আমাদের হোটেলের দোতলায় আমি আর একজন বাঙালি প্রৌঢ় ডাক্তার দুজন আছি। হোটেলটি পাহাড়ের মাথায়, বনের ধারে। নিচে নীল হ্রদ, পাহাড় ঘেরা। কখনো মরকতমণির মতো ঝকমক করে, কখনো গলিত পোখরাজের মতো। রৌদ্রতপ্ত সুনির্মল দিন, জ্যোৎস্নাময় সুশীতল পাণ্ডুর রাত্রি, চারিদিকে অপূর্ব নিস্তব্ধতা। সমস্ত দিন হ্রদটি দর্পণের মতো স্থির ছিল। রঙিন বাংলোর শাড়ি, সবুজ ঘন নীল আকাশ, মেঘের স্তূপ, তার ওপর নানা রূপ ও বর্ণের প্রতিবিম্ব। সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে মেঘপুঞ্জে রঙের ঠেলাঠেলি। দিগ্বধূরা হোলি খেলায় মেতে উঠত। হ্রদ সুবর্ণবর্ণ। তারপর পাইন বনের পিছনে চাঁদ উঠল। পাহাড়ের তলায় ঘন অন্ধকারময় হ্রদ রহস্যময় নারীর কালো চোখের মতো। ডিনার খেয়ে যখন ঘরের সামনে কাঁচ ঘেরা বারান্দায় বসলুম, বৃষ্টি পড়ছে। চারিদিকে সজল অন্ধকার। দেবদারু বন আন্দোলিত করে ঝোড়ো বাতাস উঠছে ক্ষুব্ধ ক্রন্দনের মতো। বারান্দায় বসে থাকা গেল না। ঝড়ের জন্য নয়, দাঁতে অসহ্য বেদনা অনুভব করলুম। বাঁ মাড়ির শেষে একটু ব্যথা দুদিন ধরে রয়েছে। সারা রাত্রে ঝড়ের মধ্যে ব্যথা অসহ্য মনে হলো। দাঁতের স্নায়ুগুলি যেন ছিঁড়ে যাচ্ছে, ভয়ঙ্কর যন্ত্রণা। ঘরে ঢুকে দেখলুম অ্যাসপিরিন বা বেদনানাশক কোনো ওষুধই সঙ্গে নেই। রাত 12টা হবে। বাইরে ঝড় উঠেছে। ওষুধের জন্য কোথায় যাওয়া যায়? মনে পড়ল আমার ঘরের পরে দুটি খালি ঘর। তার পরেরটাতে প্রৌঢ় ডাক্তার সরকার আছেন। তার কাছে নিশ্চয়ই কোনো ওষুধ পাওয়া যাবে। ডাক্তারের সঙ্গে একদিন সামান্য আলাপ হয়েছিল। অদ্ভুত মানুষ মনে হয়। তিনি সমস্ত পৃথিবী 2বার পরিভ্রমণ করেছেন। কোনোদিন দেখি বারান্দায় বেতের ইজি চেয়ারে স্তব্ধ হয়ে বসে আকাশে মেঘের লীলা, হ্রদের খেলা দেখছেন। আবার কোনোদিন দেখি মোটা চাবুক হাতে ঘোড়ায় চড়ে ছুটে চলেছেন ভীমতালের দিকে। 6 ফুট লম্বা দীর্ঘ দেহ, সুঠাম, দৃঢ়, বৃদ্ধ শাল গাছের মতো। সবসময় ছাই রঙের একটা স্যুট পরে, চোখে কালো কাচের চশমা। রেখাঙ্কিত মুখে আরক্তিম ভাব, নাকের ডগায় লাল ছাপ কাচ ঢাকা ফ্রেমের নিচে টকটক করে। দাঁতের যন্ত্রণা অসহনীয় হয়ে উঠল। ডাক্তারের ঘরে যাওয়া ছাড়া উপায় নেই। করিডোরের এক কোণে একটি আলো মৃদু জ্বলছে। ডাক্তারের ঘরের দরজার ওপর 3টে টোকা দিলুম। ডাক্তার সরকার। ভেতর হতে উত্তর এলো,
আত্রে অর্থাৎ দরজা খুলে আসুন। দরজা ভেজানো ছিল, একটু ঠেলতেই খুলে গেল। ঘরে প্রবেশ করে দেখলুম স্প্রিং গদিওয়ালা রেক্সিন মোড়া লম্বা সেতটিতে ডাক্তার সরকার অর্ধশয়ানভাবে সামনের জানালার দিকে চেয়ে। জানালার কাচের ওপর বৃষ্টি ঝড় আছড়ে পড়ছে ক্ষুব্ধ সমুদ্র তরঙ্গোচ্ছ্বাসের মতো। বাইরে ঝঞ্ঝার আর্তনাদ, কিন্তু কিন্তু ঘরের ভেতর অদ্ভুত স্তব্ধতা। সেটির পিছনটা দরজার দিকে। ডাক্তার সরকার আমার প্রবেশ দেখতে পাননি। তিনি বলে উঠলেন, আসুন আসুন হের রোজেনবার্গ, আপনার প্রতীক্ষায় করছিলুম। হের রোজেনবার্গ? এই হোটেলে কোনো জার্মানকে তো কখনো দেখিনি। চেঁচিয়ে বললুম, আমি কিছু মনে করবেন না, দাঁতের অসহ্য যন্ত্রণা। চমকে তিনি লাফিয়ে উঠে দাঁড়ালেন। চশমায় কালো কাচ ঢাকা চোখ দেখা গেল না। কুঞ্চিত কপালের ওপর কালো সাদা চুলগুলি চকচক করতে লাগলো। ও, আপনি কি চাই? দেখুন, দাঁতে বড় ব্যথা, যদি আপনার কাছে কোনো ওষুধ থাকে। আমার অ্যাসপিরিন। ব্যথা? হ্যাঁ, ভালো। যত ব্যথা পাবেন জীবনকে তত গভীরভাবে অনুভব করবেন। যার যত বেদনা বোধ সে তত উচ্চ স্তরের জীব। দেখুন, ডাক্তার যদি দার্শনিক হয়ে ওঠেন, রোগীর অবস্থা বড় সঙ্গীন হয়। ডাক্তার দার্শনিক? আচ্ছা যাকে, কোথায় ব্যথা বলুন? দাঁতে, এই বাঁ মাড়িতে, স্নায়ুগুলোকে ছিঁড়ে। থাক থাক, ব্যথার বর্ণনা করতে হবে না, আমি বুঝেছি। বসুন বসুন ওই সোফায়। কি লিকার আপনি ভালোবাসেন? কুমেল, বেনেডিক্টিন? আমার এখানে কয়েক রকম আছে মাত্র। সামনের ছোট টেবিলে নানা বর্ণ ও আকৃতির বোতল ও ছোট বড় লিকার গ্লাস। না, আমি কিছুই খাই না। খান না? খেলে দাঁতের ব্যথা হতো না? খুব যন্ত্রণা হচ্ছে দেখছি। আচ্ছা দেখি, একটা ওষুধ আছে। ডাক্তার সরকার লেখবার টেবিলের ড্রয়ার থেকে একটি ছোট শিশি বের করলেন। শিশি হতে দুটো চ্যাপ্টা বড়ি এক মাঝারি গ্লাসে রাখলেন। তারপর একটা বড় বোতল হতে সোনালি তরল পদার্থ গ্লাসে ঢেলে দিলেন। গ্লাসটি নেড়ে আমার হাতে দিয়ে বললেন, নেন, খেয়ে ফেলুন। একটু হালকা বোর্ড দিলুম, ওতে ওষুধের কাজ ভালোই হবে। আর আমার ঘরে জল নেই, চাকরটা সন্ধে থেকে পলাতক। ভাবুন, ওষুধের অনুপান হচ্ছে দক্ষিণ ফ্রান্সের সূর্যালোক পুষ্ট রক্তিম দ্রাক্ষারস। হ্যাঁ, ব্যথা দূর করবার জন্য তখন কেউ হাতে বিষ দিলেও খেয়ে ফেলতে পারতুম। বড়ি মিশ্রিত বদ্য এক চুমুকে খেয়ে ফেললুম। ডাক্তার সরকার আমার মুখোমুখি বসলেন সেটটিতে হেলান দিয়ে। ছোট গ্লাস হতে এক চুমুক সারক্রস খেয়ে বললেন, কেমন মনে হচ্ছে? বেদনা তো কম মনে হচ্ছে। ব্যাস ব্যাস, তাহলেই হলো। বেদনা হয়তো আপনার আগের মতোই আছে, তবে ওই যে মনে হচ্ছে বেদনা নেই, তাহলেই হলো। আসল হচ্ছে মন, আর মন দিয়ে যা অনুভব না করি তাই মিথ্যা। বসুন, গল্প করা যাক। এই ঝড়ের রাতে কি আর এখন ঘুম হবে? বেশ তো, আপনি একটা গল্প বলুন। আপনার জীবনে তো অনেক অভিজ্ঞতা, কত দেশ, কত রকম মানুষ দেখেছেন। তার উপর আপনি একজন ডাক্তার, কত রকম রোগী। ডাক্তারের রোগী দেখা ক্লিনিক্যাল আই দিয়ে দেখা, সত্যিকারের দেখা নয়। যে দেখায় বেদনা নেই, হৃদয়ের ব্যথা নেই, আতঙ্ক নেই, সে দেখা সত্যি দেখা নয়। কিন্তু দেখায় আনন্দও তো থাকতে পারে। হ্যাঁ, কিন্তু সব গভীর আনন্দানুভূতির সঙ্গে তীব্র বেদনা রয়েছে। শুধু মনের ব্যথা নয়,
দেহের ব্যথাকেও যত রকমভাবে যত নতুন নতুন করে জানতে পারবেন, জীবনকে তত গভীরভাবে জানবেন, প্রাণের মর্মস্থলে গিয়ে পৌঁছবেন। এই এই দেহ মনের বেদনার অভিজ্ঞতায় আমাদের সত্তা গড়ে ওঠে, আমাদের ব্যক্তিত্ব প্রকাশিত হয়। আপনার জীবনে বহু অভিজ্ঞতা আছে মনে হয়। হ্যাঁ, নব নব অনুভূতি লাভের তৃষ্ণা আমাকে সারা জীবন দিশাহারা করেছে। ডাক্তার রূপে আমাকে দেখতে হয়েছে মানুষের দেহ মনের ভাঙনের রূপ, তারপর তারপর বেদনার মূর্তি। সেজন্য প্রকৃতির বা মানব সৃষ্ট পরিপূর্ণ সৌন্দর্য দেখবার জন্যে আমি দেশ হতে দেশান্তরে ঘুরেছি। দেহের সমস্ত স্নায়ু শিরা উপশিরায় রক্তস্রোত দিয়ে প্রাণের গতি, উল্লাস, আনন্দময় অভিব্যক্তি অনুভব করতে চেয়েছি। এমনি ঝড়ের রাতে আমি সাঁতরে পদ্মা পার হয়েছি, বন্যায় নগর গ্রাম ভেসে যেতে দেখেছি, কারাকোরাম পর্বতের 17,000 ফিট উঁচুতে তুষার নদী পার হয়ে কাশ্মীর হতে খোটান গেছি, মোটর কারে সাহারা মরুভূমি অতিক্রম করেছি, উগান্ডার জঙ্গলে সিংহ মেরেছি। কত অপূর্ব বস্তু, কত অপরূপ দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। শ্রীনগরে ডাল হ্রদে রঙিন সন্ধ্যা, শীতের সুইজারল্যান্ডে জ্যোৎস্না রাত্রে তুষার শুভ্রতায় স্লেট চালানো, লিডোতে ভূমধ্য সাগরের সমুদ্র তীরে সূর্যালোক পান, নিউ ইয়র্কের পঞ্চম এভিনিউর জনতা, জঙ্গল বেষ্টিত অঙ্করভূট, বেলজিয়ামের যুদ্ধ ট্রেঞ্চ, অন্ধকার রাত্রে তাজমহল, প্রয়াগে কুম্ভ মেলা, মিসিসিপির ঘন অরণ্য, প্রশান্ত মহাসাগরের ওপর এরোপ্লেন। তবে তবে এসব অভিজ্ঞতা আমার আত্মাকে মূর্ত করেছে বটে, কিন্তু আমার সত্তার বিকাশ হয়েছে মানব অন্তরের বেদনাময় অনুভূতিতে। ডাক্তার সরকার চুপ করলেন। ঝোড়ো বাতাসে কাঁচের জানলা ঝনঝন করে উঠল। অন্ধকার আকাশের এক প্রান্ত হতে অপর প্রান্তে বিদ্যুৎ চমকে গেল। ঘন নীল পর্দা ঘেরা আলো কেঁপে কেঁপে উঠল। আমি ধীরে বললুম, আচ্ছা, আপনি হের রোজেনবার্গ নামে কার আগমনের প্রতীক্ষা করছিলেন? ডাক্তার সরকার চমকে সোজা হয়ে বসলেন। তার চশমার কাচ চকচক করতে লাগলো অন্ধকার রাত্রে কালো চোখের মতো। বোতল থেকে একটু সুরা ঢেলে পান করে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর আমার দিকে চুরুটের বাক্স এগিয়ে দিয়ে বললেন, একটা চুরুট ধরান, গল্পটা আপনাকে তাহলে বলি। মনসেনের ডাক্তারি পরীক্ষায় পাশ করে আমি কিছুদিন সুইজারল্যান্ডের ডাভোসে এক যক্ষা স্যানিটোরিয়ামে কাজ করি। এমনি এক নভেম্বর মাসের শেষাশেষি একবার ডাভোস থেকে প্যারিসে আসি। গার্ড দলিয়তে যখন নামলুম তখন রাত 11টা হবে। কুলিকে জিনিস বুঝিয়ে দিচ্ছি, ওভারকোটের ওপর কে থাপ্পড় মারলে। হ্যাঁ ডাক্তার। ফিরে দেখি রিচার্ড রোজেনবার্গ, আমাদের স্যানিটোরিয়ামের একটি রোগী। লোকটির বয়স 40-এর কাছাকাছি হবে, দেখতে আমার চেয়েও লম্বা, বহুদিন রোগে ভুগে শীর্ণ শুষ্ক মুখ, চোখে একটা তীব্র ক্ষুধিত দৃষ্টি। তার বাঁ পায়ের গোড়ালির এক হাড়ে যক্ষা। 6 বছর স্যানিটোরিয়াম বাসের পর প্রায় সেরেই গেছে। এখন ক্রাচের সাহায্যে বাঁ পা তুলে খটখট করে ঘুরে বেড়ায়। লোকটির জাতিতে সুইস, তার পূর্বপুরুষ এসেছিলেন নরওয়ে থেকে। জুরিখের এক ধনী মহাজনের একমাত্র সন্তান। বিস্মিত হয়ে বললুম, আপনি এখানে? আপনার তো পরশুদিন জ্বর হয়েছিল, আপনার তো স্যানিটোরিয়াম থেকে বার হওয়া বারণ। আমি পলাতক ডক্টর।
প্রাণ আমার হাঁপিয়ে উঠছিল। আপনি আপনি কোন হোটেলে যাচ্ছেন? ল্যাটিন কোয়ার্টারে আমার এক জানা সস্তা হোটেল আছে, সেখানে ঘর রাখতে লিখেছি। বাহ বাহ বাহ, চলুন চলুন, আপনার সাথেই যাব। আসলে অত বড় হোটেলে একা থাকতে ভালো লাগে না তো, ছাত্রদের হোটেল তো। পথে ট্যাক্সিতে রোজেনবার্গ বললেন তার মাথায় মাঝে মাঝে অসহ্য যন্ত্রণা হয়। তার বিশ্বাস তার মস্তিষ্কে ক্যান্সার হচ্ছে। জুরিখে এক ডাক্তার নাকি বলেছেন ছোট একটা টিউমার হতেও পারে। প্যারিসে বড় ডাক্তার দেখাবার জন্য তিনি স্যানিটেরিয়াম থেকে অনুমতি নিয়ে এসেছেন। তার বিশ্বাস একটা ক্যান্সার কোথাও হচ্ছে। কথাটা আমি বিশ্বাস করলুম না। আমার হোটেলে আমার ঘরের কাছেই রোজেনবার্গের জন্য ঘর ঠিক করে দিলাম। শোবার উদ্যোগ করছি, ট্রেনের স্যুট বদলে সাজসজ্জা করে রোজেনবার্গ আমার ঘরে এসে ঢুকলেন। বললেন, চলুন একটু বেরোনো যাক। আমি বড় শ্রান্ত। শ্রান্ত? 6 বছর পর প্যারিসে এলুম, এর মধ্যেই শেষ। টেন্ডার ইজ দ্য নাইট, ডক্টর। আপনি ঘুরে আসুন, আমি জামা কাপড় ছেড়ে ফেলেছি। সেন নদীর ধারে একবার ঘুরে আসতে না পারলে রাতে ঘুম হবে না। আচ্ছা, বন্যই। বিছানাতে শুয়ে শুনতে লাগলো হের রোজেনবার্গ সরু সিঁড়ির কাঠের ওপর ক্রাচের খটখট শব্দ করে দ্রুত নেমে চলেছেন প্যারিসের পথে আনন্দ লাভের সন্ধানে। পরদিন সকালে খবর নিয়ে জানলুম রোজেনবার্গ অকাতরে ঘুমোচ্ছেন। রাত 3টের সময় মত্তাবস্থায় হোটেলে ফিরেছিলেন। এরপর 7 দিন রোজেনবার্গের সঙ্গে দেখা হয়নি। রাত্রে পুচিনির টস্কা দেখে অপেরা প্রসাদ হতে রাস্তায় বের হয়েছি। ওভারকোটের ওপর এক থাপ্পড় মেরে কে বললে, হেয়ার ডক্টর। পিছন ফিরে দেখি রিচার্ড রোজেনবার্গ। হ্যাঁ ডক্টর, কেমন লাগলো অপেরা? চমৎকার। চলুন, কাছে ইটালিয়ান রেস্তোরাঁ আমার জানা আছে। চমৎকার মোজেল মদ রাখে। 1913 সালের যুদ্ধের ঠিক আগের বছরের মোজেল মদ। না এলে কিন্তু আমি সত্যি দুঃখিত হব। অপেরার সঙ্গীত লহরী শ্রবণে অন্তর তখন উল্লসিত। শার্লিয়া পেনের সুরদীপ্ত মহান কণ্ঠধ্বনি কানে বাজছে। বললুম, চলুন আজ রাত্রে একটু হল্লা করা যাক। রেস্তোরাঁতে কিছু খেয়ে আমরা অপেরার কাছে এক কাফেতে এসে বসলুম। পথের ফুটপাথের অর্ধেক জুড়ে টেবিল চেয়ারের সারি, পাশ দিয়ে নানা সজ্জার নরনারীর স্রোত অবিরাম চলছে। তা রোজেনবার্গ, প্যারিসের জীবন কেমন উপভোগ করছো? বেদনা, বড় বেদনা। মাথার মধ্যে অসহ্য বেদনা হয়। পকেট থেকে সে একটি ছোট শিশি বের করে ছোট টেবিলের ওপর রাখলে। কিছুক্ষণ পরে শিশি থেকে দুটো বড়ি বের করে কফির সঙ্গে খেয়ে ফেললে। 2 ঘন্টা অন্তর এই অ্যাসপিরিন খাচ্ছি ডক্টর, না হলে যন্ত্রণায় মরে যাব। কোনো ডাক্তার দেখালে? দেখালুম বই কি, ডক্টর লেভি। বললেন মাথায় নয়, পেটে লিভারের কাছে একটা টিউমার হয়েছে। ক্যান্সারের পূর্ব লক্ষণ হলেও হতে পারে। তবে ডাক্তার আমি জানি ক্যান্সার আমার হবেই। আমার মাও মরেছে ক্যান্সারে। উফ ডাক্তার, সে কি অসহ্য যন্ত্রণা। সহসা সে থামল। দেখলুম জ্বালাময় তীক্ষ্ণ দৃষ্টিতে পথের সুসজ্জিতা বার বিলাসিনীদের দিকে চেয়ে আছে। 3টি রূপা জিবা চলেছে শিকারের সন্ধানে। রোজেনবার্গের চেয়ারের পাশে খাড়া করা ক্রাচ দুটির দিকে বক্র দৃষ্টিতে চেয়ে তারা চলে গেল। রোজেনবার্গের শীর্ণ মুখ আরো কালো হয়ে উঠল। বললুম,
আহা, ডাক্তারেরা তো নিশ্চিত রূপে কিছু বলছেন না। নিশ্চিত রূপে কে কি বলতে পারে ডক্টর? অহর্নিশি এই যে যন্ত্রণা আমি সহ্য করছি, ক্যান্সার রোগীকে দণ্ডে দণ্ডে পলে পলে মরতে আমি দেখেছি। তার তার সব সিমটম আমার জানা। গার্সোয়া, আরও 2 গ্লাস। আচ্ছা আচ্ছা, আপনি তো ডক্টর, ক্যান্সারের আদৌ কোনো চিকিৎসা আছে? এখনো পর্যন্ত তো আমাদের জানা নেই। নানা পরীক্ষা চলছে। শুধু রোগী অসহ্য যন্ত্রণা ভোগ করে মরে। একদিন তো আমাদের প্রত্যেককেই মরতে হবে। আর ক্যান্সারের রোগী যদি আত্মহত্যা করে, তাতে দোষ কি? প্রাণ অমূল্য, প্রাণকে আমরা এখনো সৃষ্টি করতে পারিনি। স্বইচ্ছায় তাকে বিনাশ করার অধিকার কি আমাদের আছে? আছে শুধু যন্ত্রণা ভোগ করার অধিকার, তাই না? আমি চাইলেই আত্মহত্যা করতে পারি। আমার মা নেই, বাবাও 2 মাস হলো মারা গেছেন। আছে শুধু এক বুড়ি দিদিমা, তিনি মনে বড় কষ্ট পাবেন। গার্সোয়া, এই নোটটা ভাঙিয়ে আন দেখি। কাফের এক খিদমতগার এগিয়ে আমাদের কাছে এলো। রোজেনবার্গ তার বুকের পকেট থেকে এক মোটা মানি ব্যাগ বের করলে, নানা রকম নোটে ভরা। নোটের তাড়া থেকে একখানি 1000 ফ্রাঁয়ের নোট বের করে গার্ডসর হাতে দিলে। তারপর মানি ব্যাগটা খুলেই টেবিলের ওপর রাখলে। শুধু কাফের নয়, রাস্তার লোকেও দেখতে পেলে নোট ভরা মানি ব্যাগ টেবিলের ওপর পড়ে রয়েছে। ব্যাগটা তুলে রাখো রিচার্ড। এই ব্যাগে মার্ক ফ্রা ডলারে 30,000 ফরাসি ফ্রায়েরও বেশি আছে। রোজেনবার্গ কথাগুলো এত উচ্চস্বরে বললে যে রাস্তার লোকও শুনতে পেলে। কাফের লোকেরা আমাদের টেবিলের দিকে অবাক হয়ে চেয়ে রইল। আস্তে আস্তে এত চেঁচামেচি করছো কেন? ব্যাগটা পকেটে রাখো। এত টাকা পকেটে নিয়ে প্যারিসের রাস্তায় এরমভাবে ঘোরার মানে কি? ভালো বলেছ ডাক্তার। আচ্ছা, তোমায় একটা ধাঁধা দিই, উত্তর দাও দেখি। একটা লোক 30,000 ফ্রা পকেটে করে প্যারিসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সবাইকে দেখিয়ে। কেন বলো দেখি? জীবনটা একটা গোলক ধাঁধা নয় কি? একবার প্রবেশ করলে সব সময় বেরোনোর পথ পাওয়া যায় না। দেখো, এর চেয়ে কম টাকার জন্য কিন্তু প্যারিসের পথে লোক খুন হয়েছে। বাহ, বেশ বলেছ। শোনো ডক্টর, তোমার সাথে আমার দেখা হয়ে ভালোই হলো। আমার শরীরের যা অবস্থা, কখন কি ঘটে যায় কোনো ঠিক নেই। যদি হঠাৎ আমার মৃত্যু হয়, আমি একজন লাখপতি। আমি আমার সম্পত্তির অর্ধেক একটা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে দিয়ে যেতে চাই। আমার একটা উইল আছে, বুঝলে? স্যানিটেরিয়ামে আমার ঘরে নয়, অন্য এক জায়গায় লুকোনো আছে। আমি সেটা তোমায় বলে যেতে চাই। সহসা রোজেনবার্গ চুপ করে পথের দিকে চাইলে। আমাদের কাছ দিয়েই একটি যুবক ও যুবতী যাচ্ছিল। যুবকটি কদাকার, ভীষণ প্রকৃতির দেখতে, প্যারিসের গুন্ডা দলের মনে হয়। যুবতী কিন্তু পরমা সুন্দরী, সদ্য প্রস্ফুটিত শ্বেত পদ্মের মতো স্নিগ্ধ লীলায়িত মূর্তি। রোজেনবার্গ দাঁড়িয়ে তাদের দিকে চেয়ে ডাকলে, হেই মাদলেন! মেয়েটি হেসে এগিয়ে এলো। আমাদের টেবিলে আমাদের দুজনের মাঝে চেয়ারে এসে বসলো। যুবকটি কিন্তু কোথায় সরে পড়ল। হ্যালো মাদলেন, কি খাবে? চলো রেস্তোরাঁতে যাওয়া যাক। সন্ধে থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। মাদলেনের 2 চোখে কৌতুকময় হাসি।
রোজেনবার্গ তার দিকে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে বললে, আমরা আমরা এই খেয়ে এলুম। এই নাও এই নাও এই নাও, কাল সকালে খেও। রোজেনবার্গ আবার ব্যাগ বের করে মাদলেনের হাতে একখানা 500 ফ্রাঁয়ের নোট দিলে। ব্যাগে নোটের তাড়া রাস্তার লোকশুদ্ধ দেখতে পেলে। মাদলেনের নয়ন দুটি বিদ্যুৎ পর্ণা। আমি বললুম, অনেক রাত হয়েছে, এবার যাওয়া যাক। আমরাও যাব। চলো মাদলেন। ট্যাক্সিতে মেয়েটি বসলো আমাদের দুজনের মাঝখানে। আমি চুপ করে বসে রইল। রোজেনবার্গ অনর্গল বকে যেতে লাগলো। শোনো শোনো ডাক্তার, আজকাল রাত্রে ভেরনল না খেলে আমার ঘুম হয় না। তোমার কি কোনো ভালো ঘুমের ওষুধ জানা আছে? তুমি দিতে চাও না বুঝতে পারছি। মেয়েটি হেসে বলে উঠল। আমি জানি। আবেগের সঙ্গে রোজেনবার্গ বললে, কি? মেয়েটি উচ্চ হেসে বললে। সেটা বলবো না। তারপর সমস্ত পথ রোজেনবার্গ আমার সঙ্গে ভেরনলের গুণ ও ক্রিয়া সম্বন্ধে আলোচনা করতে করতে এলো। সে 3 থেকে 4 ট্যাবলেট খায়, কটা ট্যাবলেট খেলে মৃত্যু হবার সম্ভাবনা, ডাভোসে কে কবে ভুলে বেশি ভেরনল খেয়ে মরেছে ইত্যাদি। হোটেলে ঢুকে রোজেনবার্গকে একটু আড়ালে ডেকে বললুম, মেয়েটি কে? সে বিস্মিত হয়ে বললে, কে? আমি কি ওকে জানি নাকি? আমি ওকে চিনি না। বিস্মিত হয়ে বললুম, তাহলে তুমি ওকে জানো না? তোমার সঙ্গে এত টাকা রয়েছে, ব্যাগটা না হয়। দেখলুম আমাদের ট্যাক্সির পেছনে আরেকটা মোটর কার আসছিল। রোজেনবার্গের বিস্তৃত পাণ্ডুর মুখে অদ্ভুত হাসি খেলে গেল। হ্যাঁ ডক্টর, এই পৃথিবীতে আমরা কে কাকে জানি। মেয়েটিকে নিয়ে রোজেনবার্গ তার ঘরে চলে গেল। আমি আমার ঘরে গিয়ে কাউচে ক্লান্ত হয়ে বসে পড়লুম। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বাতাস বইছে খ্যাপা কুকুরের অবিশ্রান্ত আর্তনাদের মতো। সমস্ত হোটেল নিঝুম নিদ্রিত। এই রাত্রে ঘুমোবার আশা নেই। ফায়ারপ্লেসের ওপর অষ্টাদশ শতাব্দীর পুরাতন ঘড়িটা শূন্যভাবে চেয়ে রইল। মপাসার একটি গল্পের বই নিয়ে পড়তে বসলুম। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। জানলার শার্সের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। ঝড় উঠেছে, তার সঙ্গে মৃদু তুষারপাত। বাইরে উন্মত্ত প্রকৃতি, গর্জমান অন্ধকারে বিদ্যুতের ঝিকিমিকি, কিন্তু হোটেল অস্বাভাবিক নিস্তব্ধ। চমকে উঠলুম। রোজেনবার্গের ঘরে কি হয়েছে কে জানে। মেয়েটি নিশ্চয়ই কাজ শেষ করে চলে গেছে। পাশে স্নানের ঘরে জলের কল ভালো করে বন্ধ হয়নি। জলের ফোঁটা টপ টপ করে পড়ছে। মনে হলো কে যেন আমাকে ডাকছে। হে ডক্টর, হে ডক্টর। কাঠের দরজার ভিতর দিয়ে অন্ধকার করিডোর পার হয়ে সে আহ্বান আসছে। ধীরে ধীরে উঠে ঘরের দরজা খুললুম। অন্ধকার করিডোর। রোজেনবার্গের ঘরের দরজা ফাঁক করা। সেই ফাঁক দিয়ে আলোর রেখা পথের তমিশ্রপুঞ্জে এসে পড়েছে। আলোর রেখা দেখে মনে সাহস হলো। চকিত পদে করিডোর পার হয়ে রোজেনবার্গের ঘরে প্রবেশ করলুম। স্তব্ধ ঘর। রোজেনবার্গ বিছানাতে চাদরের ওপর স্থির হয়ে শুয়ে আছে। স্যুট ছেড়ে রাতের পোশাকও পরেনি। অতি স্থির হয়ে শুয়ে, চোখে অচঞ্চল দৃষ্টি। পাশে ছোট টেবিলে ভেরনলের শূন্য শিশি, দুটি খালি বোতল ও খালি গেলাস। মেয়েটি কোথাও নেই। ডাকলুম, রোজেনবার্গ, রিচার্ড,
রোজেনবার্গ। কোনো সাড়া নেই। কোথায় একটা খটখট শব্দ হলো। কপালে হাত দিয়ে দেখলুম তুষার শীতল। হাত ধরে নাড়ি দেখলুম কোনো স্পন্দন নেই। জামা খুলে বুকের ওপর কান চেপে শুনতে চেষ্টা করলুম বুকের ধুকপুকুনি একটু আছে কিনা। চিরদিনের মতো হৃৎপিণ্ডের স্পন্দন থেমে গেছে। বাইরে জোরে বাতাস গর্জন করছে। বুঝলুম আমার আর কিছু করবার নেই। ধীরে চোখ দুটি বন্ধ করে গায়ের উপর একটি চাদর ঢাকা দিয়ে দিলুম। নিজের ঘরে পরিশ্রান্ত হয়ে সোফায় বসতে শীতের রাত্রে গায়ে ঘাম দিল। আবার মনে হলো কি আমায় ডাকছে। ডাক্তার, ডাক্তার, হে ডাক্তার। অন্ধকার করিডোর পার হয়ে কাঠের দরজার ভিতর দিয়ে সে ডাক আমার সমস্ত ঘরে ধোঁয়ার মতো ভরে তুলেছে। একটা সিগারেট ধরালুম, একটা জানলা খুলে দিলুম, যদি বাইরের ঝোড়ো বাতাসের গর্জনে ঘরের সেই ডাক ডুবে যায়। আহ্বান অতি মৃদু ছিল, তীব্র উচ্চ হয়ে উঠল। শুধু আমার নাম ডাকা নয়, খটখট শব্দ, সিঁড়ির কাঠের ধাপের উপর ক্রাচের খটখট শব্দে সুপ্ত হোটেলের স্তব্ধতা কেঁপে উঠছে। ক্রাচের শব্দ সিঁড়ি দিয়ে উঠে ঘরের সারি পার হয়ে অন্ধকার করিডোর অতিক্রম করে আমার ঘরের সম্মুখে এসে থামল। ঘরের দরজার উপর 3টে টোকা পড়ল। হে ডাক্তার। তখন আতঙ্কে মূর্ছা যাওয়া উচিত ছিল, কিন্তু আমি আতঙ্ক রস অনুভব করতে চেষ্টা করছিলাম। রিচার্ড রোজেনবার্গের প্রেতাত্মা দেখতে আমি প্রস্তুত। বললুম, আত্রে। ধীরে দরজা খুলে গেল। অন্ধকার পটভূমিতে ছবির মতো রিচার্ড রোজেনবার্গের মূর্তি ফুটে উঠল। মোটা কালো ওভারকোট পরা, মাথায় ধূসর টুপি, 2 বগলে ক্রাচ, মুখের উপর ঘরের আলো পড়ে কাচের মতো চকচক করছে। চোখে ক্ষুধিত তীব্র দৃষ্টি নেই, বড় শ্রান্ত ঝিমনো ভাব। যেন বেতার যন্ত্র হতে কথাগুলি কানে এলো। হে ডাক্তার, আমি বাইরে যাচ্ছি। উইলের কথাটা বলতে এলুম। উইলটা আছে আমাদের স্যানিটারিয়ামের ফ্রাউমায়ারের ঘরের টেবিলের 3য় ড্রয়ারে। আচ্ছা ডাক্তার, বন্যই আমাকে এখন অনেক অনেক দূরে যেতে হবে। মূর্তি মিলিয়ে গেল। অন্ধকারে বিমূঢ় চোখে চেয়ে রইল। খটখট শব্দ দূর হতে দূরে চলে যাচ্ছে। এতক্ষণে গা শিরশির করে উঠল, হাত পা ঠান্ডা হয়ে আসছে। নিজের বুকের ধুকপুকানি নিজেই শুনতে পাচ্ছি। 2 ঘরের পরে রোজেনবার্গের মৃতদেহ। সহসা করিডোরে কে আলো জ্বাললে চোখ ঝলসে উঠল। সিঁড়িতে যুবকদের হাস্য, যুবতীদের চঞ্চল পদধ্বনি। একদল চৈনিক ছাত্রছাত্রী হাস্যে গল্পে সিঁড়ি মুখর করে উঠছে। রাত 2টোর আগে তারা সাধারণত ফেরে না। ছাত্রের দল যে যার ঘরের দরজা বন্ধ করে দিলে আমিও আমার ঘরের দরজায় চাবি দিল। হোটেল আবার সুপ্ত, স্তব্ধ। ঝড় থেমেছে। নিঃশব্দে শুভ্র তুষারপাত হচ্ছে, যেন কে দোলন চাঁপা ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। খোলা জানলার কাছে একটা সিগারেট ধরিয়ে বসলুম আলোর আশায়। ডাক্তার সরকার চুপ করলেন। আমি নিঃশব্দে চুরুট টানতে লাগলুম। বাইরে ঝড় বৃষ্টি থেমেছে। মৃদু জ্যোৎস্নায়
আকাশ থমথম করছে। ধীরে ধীরে উঠে দাঁড়ালুম। ডাক্তার সরকার বলে উঠলেন, মিস্টার ঘোষ, আজ রাত্রেও আমার ঘুম হবে না দেখছি। এখন রাত্রে ভেরনল না খেলে আমার ঘুম হয় না। কথাগুলি শুনে কোনো অজানা ভয়ে চমকে উঠলুম। এ যেন ডাক্তার সরকারের কণ্ঠস্বর নয়। দেখুন তো, ওইখানে একটা শিশি আছে। হ্যাঁ হ্যাঁ, ওই হলদে শিশিটা। আমি আর উঠতে পারছি না, পায়ে কেমন ব্যথা হয়েছে। কয়েকটা ট্যাবলেট শিশি থেকে এই গেলাসে রাখুন। ভীত স্বরে জিজ্ঞাসা করলুম, কটা? কটা? ওই 5-6টা। ওতে কিছু হবে না আমার। ওর কমে ঘুম হয় না। আপনি হয়তো 6টা খেলে। মন্ত্রচালিতের মতো 6টা ট্যাবলেট গেলাসে ফেলে তার সঙ্গে একটু মদ মিশিয়ে ডাক্তার সরকারকে দিলুম। তিনি এক চুমুকে সবটা খেয়ে বললেন, একটু বসুন। তারপর চোখ বুজে সেটটিতে হেলান দিয়ে শুয়ে পড়লেন। আমি চুপ করে বসে রইলুম। পা যেন নাড়তে পারছি না। ঘরের স্তব্ধতা পাথরের মতো ভারী। জানালার কাঁচ ঝকমক করছে অবগুণ্ঠিতা নারীর ভীতি ব্যাকুল দৃষ্টির মতো। কতক্ষণ বসেছিলুম জানি না। কালের স্রোত যে বয়ে চলেছে সে অনুভূতি হারিয়ে ফেলেছিলুম। মনে হলো খটখট শব্দ আসছে। কাঠের মেঝের ওপর ক্রাচের খটখট শব্দ। সে শব্দ সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরের পাশ দিয়ে বারান্দা পার হয়ে ঘরের সামনে এসে থামল। দরজার উপর 3টে টোকা পড়ল। টক টক টক। ভয়ে শিউরে উঠলুম, চেঁচিয়ে উঠলুম, ডাক্তার সরকার, ডাক্তার সরকার। কোনো সাড়া নেই। প্রাণপণে চেঁচালুম, ডাক্তার সরকার, ডাক্তার সরকার। নিষাড় স্পন্দনহীন দেহ। ডাক্তার সরকারের হাত ধরে ঝাঁকুনি দিলুম। বরফের মতো কনকনে হাত। নাড়ি খুঁজে পাওয়া গেল না। নাকের কাছে হাত রাখলুম। বুকের উপর কান দিয়ে শুনতে চেষ্টা করলুম। নিশ্চল হৃৎপিণ্ড। দেহে রক্ত চলাচল নেই। ডাক্তার সরকার মৃত। হয়তো ভেরনলের মাত্রা অধিক দিয়েছি। বিবর্ণ মুখ, সাদা মুখোশের মতো। আতঙ্কে বিহ্বল দৃষ্টিতে দরজার দিকে তাকালুম। দরজার ওধারে রিচার্ড রোজেনবার্গের প্রেতাত্মা, আর এধারে ডাক্তার সরকারের মৃতদেহ। কালো চশমার কাঁচের পেছনে চোখ দুটো নড়ে উঠল। শিউরে উঠলুম। কি মিস্টার ঘোষ, আবার দাঁতে ব্যথা হচ্ছে নাকি? না। তবে ভয় পেয়েছেন? না, আমি মরিনি। অত সহজে মৃত্যু হয় না। আরে, আমার মনে হচ্ছিল। সে রাত্রে প্যারিসের হোটেলে কিরকম আতঙ্ক অনুভব করেছিলাম তার কিছু আভাস পেলেন বোধহয়। আপনি চমৎকার অভিনেতা দেখছি। অভিনয় করতে পারি বলেই এতদিন বেঁচে আছি। আচ্ছা, আপনি শুতে যান। আজ রাত্রে আর রোজেনবার্গ এলো না। আপনি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ুন। একটু খেয়ে যান, ভালো ঘুম হবে। আর শুনুন, গল্পের শেষটুকু আপনাকে বলা হয়নি। সকালে কিন্তু রোজেনবার্গের মৃতদেহ হোটেলের ঘরে পাওয়া গেল না। 2 দিন পরে সেন নদীর জলে মৃতদেহ পাওয়া গেল। লোকে বলে গুন্ডারা রাতারাতি মৃতদেহ সরিয়ে নিয়ে গেছিল, কিন্তু আমার থিওরি হচ্ছে মাদলেন ওকে মারেনি। আপনার কি মনে হয়? আমি কোনো উত্তর না দিয়ে চলে এলুম। ঘরে এসে খোলা জানলার পাশে বসলুম। হ্রদের জলে জ্যোৎস্না ঝিকমিক করছে। ভাবতে লাগলুম,
ডাক্তার সরকার কি উন্মাদ, নাকি বানিয়ে গল্প বলতে ওস্তাদ? ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প মনীন্দ্রলাল বসু রচিত ভেরনল। পাঠে সাম্য, রক্তিম, অরিন্দম, অভিজিৎ, ইপ্সিতা। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন, আবহ এবং পোস্টার ই ফ্ল্যাট স্টুডিও।